স্বল্প আয়ের মানুষের আমিষের যোগানের প্রধান উৎস ডিম, সঙ্গে রয়েছে মুরগিও। ২৪-এর গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশার শীর্ষে ছিল সস্তায় আমিষের চাহিদা মেটানো, আশা ছিল নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যেরও কমবে দাম। কিন্তু হঠাৎ প্রতি পিস ডিমে ২ টাকা করে দাম বাড়ায় ২০ দিনে প্রায় ১৬০ কোটি টাকা ভোক্তার পকেট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একইভাবে প্রতি পিস মুরগির বাচ্চার দাম ২০ টাকা বাড়িয়ে ১২০ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করা হয়েছে। এই বাস্তবতায় নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের চাহিদা কতটা মেটাতে পারবে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ? চলমান সংকট সমাধানের উপায় বা কী, এ নিয়েই এখন প্রকাশের বিষয় নির্ধারণ করা হয়েছে বাজার সংস্কার। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে ৩ জন অতিথি ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর কাশফি আহমেদ, অর্থনীতিবিদ, আছেন হাসান মামুন, সাংবাদিক ও কলামিস্ট, এবং মোহাম্মদ সুমন হাওলাদার, সভাপতি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। আপনাদের ৩ জনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই মোহাম্মদ সুমন হাওলাদার আপনার কাছে জানবো যে আপনি হয়তো আরও ভালো বলতে পারবেন যে বাজারের বর্তমান পরিস্থিতি আসলে কী রকম, আমরা যদি ডিম মুরগিতেই প্রাথমিকভাবে থাকি, এবং কেন আসলে হঠাৎ করে ডিমের দাম বা মুরগির দাম নাগালের বাইরে চলে গেল। ধন্যবাদ এখন টিভিকে আমাকে যুক্ত করার জন্য। আসলে ডিম এবং মুরগি আমাদের প্রান্তিক খামারিরা উৎপাদন করে ৮০% এবং 20% উৎপাদন করে কর্পোরেট গ্রুপ, এবং শতভাগ ফিড এবং মুরগির বাচ্চা উৎপাদন করে কর্পোরেট গ্রুপ। সেক্ষেত্রে তারা কৌশলে বাজারটা নিয়ন্ত্রণ করেন। আমরা প্রান্তিক খামারিরা উৎপাদন করি, কিন্তু বাজারটা নিয়ন্ত্রিত হয় সেই কর্পোরেট গ্রুপ কত টাকা মূল্য নির্ধারণ করলো। এবং বাজার ব্যবস্থাপনায় যেমন সারা বাংলাদেশের ডিমের বিষয়, যেটা যে তেজগাঁও ডিম সমিতি নামে একটা সমিতি আছে, যারা সারা বাংলাদেশের খুচরা বাজার কত হবে এবং পাইকারি বাজার কত হবে, খামারির বাজারটা কত হবে, তার মানে খামারি ডিমটা খামারি উৎপাদন করে এবং খামারি সেটার মূল্য নির্ধারণ করতে পারে না। ওনারা ডিমটা নিয়ে আসেন, পরবর্তীতে ওনাদের ক্যাশ মেমোর ভিতরে হিসাবটা খামারিকে বুঝিয়ে দেওয়া হয়। অতএব এখানে দামটা বাজারে বাড়লেও আসলে খামারির দায়টা কম, কিন্তু খামারি এখন বেশি দামটা পাচ্ছে। যখন বেশি দাম দিচ্ছে তখন তারা বেশি দামটা পাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো এরা এমন একটা সময়, আমার 10 টাকা 29 পয়সা আমার প্রান্তিক খামারিদের একটা ডিমের উৎপাদন খরচ সরকার নির্ধারণ করে দিল, 10 টাকা 58 পয়সা উৎপাদক পর্যায়ে বিক্রি করতে হবে। কিন্তু দাম নির্ধারণে আমাদের 80% উৎপাদনকারী প্রান্তিক খামারিদেরকে রাখা হয়নি। আচ্ছা, সেখানে রাখা হয়েছে ফিড ইন্ডাস্ট্রিজ, মুরগির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং এরকম কয়েকটি অ্যাসোসিয়েশন নিয়ে তারা নির্ধারণ করলেন। তো যাদেরকে নিয়ে নির্ধারণ করলেন এই ডিমের দাম, তারাই মূলত এই দামে বিক্রয় করেননি, যেহেতু আমরা তাদের উপরে নির্ভরশীল। তারা একটি ডিম বিক্রয় করেছেন, তারা স্বীকার করতেছেন 11 টাকা 1 পয়সা, কিন্তু তারা বিক্রয় করেছেন 11 টাকা 80 পয়সা থেকে 12 টাকা 70 পয়সা পর্যন্ত। তো 12 টাকা 70 পয়সা যদি হয় তো পার ডিমে 2 টাকা বেশি হয়ে যায়, আরও বেশি হয়। কিন্তু বাজারে এই ডিমটা যদি 14 টাকা হয়, আসলে বাজারের সমস্যা না, এই সমস্যাটা হচ্ছে উৎপাদক পর্যায়ে যারা নিয়ন্ত্রণ করছেন দামটা। কারণ আপনি উৎপাদক পর্যায়ের দামটাই 2 টাকা বাড়িয়ে রাখছেন, তো বাজারে তো একটা মেকানিজম আছে, একটা সাপ্লাই চেনের ব্যাপার আছে, প্রত্যেক জায়গায় একটা মুনাফার ব্যবস্থা আছে। কিন্তু অনেকেই বাজারে অভিযান করেন। আমি মনে করি যে বাজারে অভিযান করলে কতটা স্বস্তি আসবে জানি না, কিন্তু আসলে উৎপাদক পর্যায়ে, বড় বড় উৎপাদক পর্যায়ে এবং বাজার যারা বাজারে মূল্যটা নির্ধারণ করে দেন, যাদের নামে হচ্ছে আমরা বলতেছি, তাদেরকে ধরা উচিত। এবং তারা যদি বাংলাদেশে ডিমের সংকট না থাকে কখনো, তারা যদি বলে একটি ডিম আজকে 20 টাকায় বিক্রি হবে বাংলাদেশের বাজারে, এই 20 টাকায় বিক্রি হবে। আবার যদি 50 কোটি ডিমও আমদানি করা হয় বা আমাদের উৎপাদন করা হয়, এরা যদি বলে একটা ডিম 6 টাকা, 6 টাকায় বিক্রি হবে। আমি আপনার কাছে আসবো। হাসান মামুন, আপনার কাছে জানতে চাইবো, এই যে 20% মার্কেট নিয়ন্ত্রণ করা এবং 80%, মানে এই জায়গাটাতে আসলে ঢুকতে না পারলে, সরকার যদি আসলে এখানে কোনো সামঞ্জস্য করতে না পারে, তাহলে কি আমরা যত কথা বলি, যত পরামর্শ দিই, আসলে কি সমস্যার কোনো সমাধান হবে কিনা? মানে ওনার যে পর্যবেক্ষণ, সেটির উপরে আপনার পর্যবেক্ষণ জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমি শুরুতেই বলতে চাই যে ডিম এবং মুরগির মাংসের দাম, অর্থাৎ ব্রয়লার মুরগির দাম কিন্তু দীর্ঘদিন কম ছিল, সহনীয় ছিল
এবং এটাকে আমরা বলতাম যে মানে প্রোটিনের সহজতম উৎস, মানে সাধারণ মানুষও এতে অ্যাক্সেস ছিল। এটা করোনার পর থেকে, করোনার সময়ও কিন্তু ডিমের দাম অনেক কম ছিল, 90 টাকা, 100, 110 টাকা মানে ডজন ছিল। আমি নিজে কিনতাম, ভ্যানে বিক্রি হতো তখন। এবং এরপর থেকে যখন ইউক্রেন যুদ্ধ, যেটাকে আমরা বলি ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ, তখন থেকে বিশ্ববাজার যে অস্থিতিশীল হলো, এরপর থেকে কিন্তু পোলট্রি শিল্পে সংকটটা দেখা দেয় এবং এর মানে উৎপাদন খরচ বৃদ্ধির ব্যাপারটা ঘটে। মূলত বিশ্ববাজারে দাম বৃদ্ধির অভিঘাতে, এটা আপাও একমত হবেন। তখন থেকে কিন্তু ক্রমাগতভাবে দাম বাড়ছে এবং আমরা দেখছি যে আমাদের দেশে মূল্যস্ফীতিও ক্রমাগত হয়ে বাড়ছে এবং এখানে এই খাতটা কন্ট্রিবিউট করছে। আচ্ছা, ডিমের দাম এবং মুরগির দাম এখন তো আজকে মনে হয় যে 180 টাকা ডজন হয়ে গেছে এবং 200 টাকা কেজি ব্রয়লার ছাড়িয়ে গেছে, সম্ভবত 210 টাকা, তাই না? তো এটা কিন্তু অ্যালার্মিং। এবং এখন মূল্যস্ফীতি বাড়ছে কমছে, কিন্তু 10% মধ্যে আছে, 10% ছুঁই খাদ্য মূল্যস্ফীতি তার চেয়ে বেশি। আর মূল্যস্ফীতির হিসাব নিয়ে তো বিগত সরকারের আমলে বিরাট বিতর্ক ছিল, এই বিতর্ক এখনও নেই তা বলা যাবে না। হয়তো মূল্যস্ফীতি প্রকৃত হিসাবে আরও বেশি হবে। তো মাছের দাম বাড়ছে, মুরগির দাম বাড়ছে, ডিমের দাম বাড়ছে। এইখানে আমি বলবো যে সাম্প্রতিককালে যে একটা প্রলম্বিত বর্ষা চলছে কিন্তু আমাদের, মানে এই অক্টোবরেও বর্ষা চলছে এবং ভারী বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে, এক এক এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। আমরা দেখছি যে ময়মনসিংহ বেল্ট প্লাবিত হয়েছে, শেরপুর ময়মনসিংহ এলাকা। এর আগে তো একটা ডিজাস্টার হয়ে গেল হচ্ছে নোয়াখালী বেল্টে, তাই না? এবং সেখানে কিন্তু মানে যোগানের একটা বিরাট ঘাটতি হয়েছে আমার মনে হয়। এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা। অনেক মুরগির খামারই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলোর মানে প্রকৃত হিসাবায়ন হয়েছে কিনা আমি জানি না। এগুলোর কিভাবে ক্ষতিপূরণ হবে সেটা একটা বিরাট প্রশ্ন। এই সরকারের সামনে এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। শুধু মুরগির খামার না, এখানে আউশ এবং আমনের ক্ষতি হয়েছে এবং চালের উৎপাদনে সংকট দেখা দিতে পারে। চালের আমদানির প্রশ্ন নতুন করে এসছে। এখন আবার মানে সুমন ভাইরা বলছেন যে মানে ফিড এবং মুরগির বাচ্চা আমদানি, এই প্রশ্নটাও কিন্তু ওনারা আনছেন, মানে ডিম আমদানির বদলে এটা আমদানি। তো এটা একটা জটিল বিতর্কের জায়গা এবং এখানে আমার মনে হয় যে মানে বিভিন্ন স্টেক হোল্ডারের আলোচনার অবকাশ আছে। আমি আপনার কাছে আসবো কাশফি আহমেদ, আপনার কাছে জানবো যে এখানে দুটো বিষয়। একটি হচ্ছে যে আন্তর্জাতিক পরিস্থিতি আমরা যেটি বলি, যার সঙ্গে আসলে আমাদের দাম বাড়া কমা বা মূল্যস্ফীতি, কিন্তু সুমন হাওলাদার কাছে যেটি আমরা শুনলাম যে এখানে আসলে আমাদের সৃষ্ট কিছু জটিলতাগুলোই মূলত দায়ী আসলে, বিশেষ করে আপনি আসলে কোন দিকে আসলে মতামত দিবেন? ধন্যবাদ আপনাকে। সুমন ভাইয়ের কথা, যে কথাগুলো আমরা শুনেছি তার সাথে আমি আরেকটা ছোট কথা যোগ করি, উনি হয়তো আমাকে সমর্থন করবেন। সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু ডিম উৎপাদন পর্যাপ্ত, যেটা আমরা বলি যে এটা কিন্তু আমাদের যেটা বলা হয় যে আমরা আমদানি করছি বা ডিমের স্বল্পতা, কিন্তু সত্যিকারের জরিপ অনুযায়ী আমাদের মুরগির ডিম পর্যাপ্ত, 50 লক্ষ বেশি আছে, 50 লক্ষ আরও বেশি আছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা কেন, প্রথম কথা হচ্ছে বাইরে থেকে কেন আমদানি করি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কেন আমাদের দেশে 50 লক্ষ বেশি উৎপাদনের পরেও কেন দাম এরকম বৃদ্ধি পায়। বাইরের যে ফ্যাক্টরগুলো ভাই বললেন যে যুদ্ধের পরে যে ফিডের ব্যাপারটা, সেটা একটা কারণ থাকতে পারে, কিন্তু সেটাকে ছাপিয়েও যে বিশেষ কারণটা এই মুরগির ডিম বা মুরগি বা এর পাশাপাশি অন্যান্য সকল ক্ষেত্রে যদি আমরা বলে থাকি, সেটা হচ্ছে একেবারেই আমাদের যে মনিটরিং ব্যবস্থাটা, যে মনিটরিংটা করলে আসলে এই যে এই দাম বৃদ্ধিটা হবে না, সেই ব্যবস্থাটা আমাদের একেবারেই ভঙ্গুর নাই বলতে হবে। আমরা কি করি সবসময়, কারণ বাজারে গিয়ে দেখি যে আজকে এখানে দাম কত হচ্ছে, বা ধরেন অন্যান্য বাজার মনিটরিং করি যেটাকে খুচরা বাজার বলে, কিন্তু যেটা সুমন ভাই বললেন
সেটাকে আমি শতভাগ সমর্থন করি, যে উৎপাদক পর্যায় থেকে শুরু করে পাইকারি, উৎপাদক এবং এই যে আপনি যেটা বলেন আমদানি হচ্ছে, মানে প্রত্যেকটা স্তরে স্তরে আমাদের যে শক্ত মনিটরিংটা এবং এই যে সিন্ডিকেট যে একটা শব্দ এসেছে, এই সিন্ডিকেটটাও কিন্তু আসলে কিছুই না, এটা খুবই একটা মানে একটা বিষয় যেটাকে সহজেই ভেঙে ফেলা যায় যদি আমাদের মনিটরিংটা স্ট্রং হয়। বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয় এক হয়ে সাথে ভোক্তা অধিকার এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন, যেরকম পোল্ট্রি অ্যাসোসিয়েশন, ডিমের ক্ষেত্রে দেখবেন সবজি অ্যাসোসিয়েশন আছে, সিড অ্যাসোসিয়েশন আছে, এদের মধ্যে একটা সিনক্রোনাইজিং থাকতে হবে, যেটা করলে আসলে আমাদের এই বিষয়টাকে আমরা মানে বাইরের প্রভাবটা তেমন না, আমাদের দেশের ভিতরে আভ্যন্তরীণ প্রভাবটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। দর্শক দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। মোহাম্মদ সুমন হাওলাদার, আপনার কাছে জানবো যে বাজার মনিটরিংয়ের কথা আপা বলছিলেন। বাজার মনিটরিং আসলে কিভাবে হয় বা আসলে কেমন হওয়া উচিত? এই মনিটরিং তো আমরা অনেক বছর থেকে আসলে করছি, তারপরে আমরা কেন আসলে সুফল পাচ্ছি না? আসলে বাজার মনিটরিং আসলে খুচরা দোকানে অভিযান করলে কোনো ফায়দা হবে না আমি মনে করি, এবং এটা সবসময় বলে আসছি। এখানে অভিযান করতে হবে যে ডিম এবং মুরগির উৎপাদন খরচ কেন অন্য রাষ্ট্রের সাথে আমাদের দ্বিগুণ হচ্ছে। আচ্ছা, কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমরা ফিড রপ্তানি করতাম যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়, আচ্ছা, তখন আমাদের থেকে বেশি দাম ছিল সেই রাষ্ট্রে, কিন্তু ওখানে আবার 22 সালের মে মাস থেকে ফিডের দামটা কমে যায়, কিন্তু বাংলাদেশের 23 সালেও ফিডের দামটা বাড়ছে। এর মানে হচ্ছে আমাদের ডিম এবং মুরগি উৎপাদন করতে 75% আমাদের ফিড প্রয়োজন হয়, ফিড কস্ট। এরপরে বাচ্চার দামটা অস্থির থাকে, কখনো 25 টাকা হচ্ছে, আবার কখনো এটা বেড়ে একেবারে 100 টাকা হয়ে যায়। কিন্তু মূল সমস্যাটা হলো এই কোম্পানিগুলো যারা চুক্তিভিত্তিক খামার, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকে, মানে এই করোনার পর থেকে, তো মূল সমস্যাটা হলো এরা একটা পলিসি বের করছে যে তাদের সাথে যুক্ত হলে একটা দাম, বাচ্চার দাম ফিক্সড 35 টাকা সারা বছর, এবং ফিডের দাম হচ্ছে 2700 টাকা। আর আমরা প্রান্তিক খামারি যারা, আমাদের জন্য 3600 টাকা, বাচ্চার দাম কোনো ফিক্সড নেই এবং নিম্নমানের বাচ্চা, এবং ফিডও নিম্নমানের আমাদের জন্য। এখানে মূল অভিযানটা করতে হবে ফিড মিলে বাচ্চার হ্যাসারিতে, সেখানে যদি অভিযান করা যায় তবে ডিম এবং মুরগির প্রোডাকশন কস্ট কমে আসবে, ডিমের দামও কমে আসবে। এখানে বাজার মনিটরিং করে আপনি ছোট ছোট দোকানদারকে জরিমানা করবেন, এটা তো বাজার অস্থির হবে আরও। এবং আমদানি করলেও সমাধান না, কারণ আপনি যেখান থেকে আমদানি করতেছেন ওখানে একটি ডিমের উৎপাদন খরচ 5 টাকা, আমার এখানে কেন 10.5 টাকা হচ্ছে, এই জায়গাটা কাজ করতে হবে। কিন্তু সবাই ডিম নিয়ে অস্থির, মানে আমাদের সরকারের ভিতরে যারা আছেন, ডিম আমদানি করলে সমাধান হবে না, আমদানি করলে সংকট বাড়বে। এর কারণ হচ্ছে আমার 10.5 টাকার উৎপাদন খরচে ডিমে আপনার 5 টাকার ডিম এনে সমাধান করতে যাচ্ছেন, কিন্তু ভবিষ্যতে আমি আমার খামারটা বন্ধ করে দিব, আমার খামারটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। সেক্ষেত্রে সরকারের উচিত কিভাবে ফিডের দাম কমানো যায়, এবং গুটি কয়েকজন ব্যক্তির হাতে এটা জিম্মি, এবং তারা দেখেন আপনার 20টা 50টা ফ্যাক্টরির মালিক, বিভিন্ন কোম্পানি, আর আমরা 2000 মুরগি পালন করে 3000 মুরগি পালন করে খামার তো বন্ধ, কেউ 20 লাখ, কেউ 50 লাখ, কেউ 10 লাখ ঋণগ্রস্ত হয়ে অনেকে চেকের মামলায় বসে আছে, কোম্পানিগুলো চেক নিচ্ছে আমাদের সাথে চুক্তিবদ্ধ খামার করতে গেলে। তো এখান থেকে আমাদের সরকারের চিন্তা করতে হবে ডিম এবং মুরগির বাজারে অভিযান তো করতেই হবে, অসাধু ব্যবসায়ী আছে, কিন্তু অভিযানের পাশাপাশি আমাদের চিন্তা করতে হবে বড় বড় কর্পোরেট জায়গায় হাট দেওয়া যায় কিভাবে, ফিড এবং মুরগির বাচ্চা যৌক্তিক মূল্যে কিভাবে দেওয়া যায়, এবং কিভাবে প্রান্তিক খামারিদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাকে উৎপাদনে ফিরিয়ে এনে উৎপাদন বাড়াতে হবে। আমদানি করলে সমাধান নয়, ফিড এবং মুরগির বাচ্চার দাম কমাতে হবে, তাহলে এমনিতেই অটো কমে যাবে ডিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসান মামুন, আপনার কাছে জানবো যে আমরা ওষুধ প্রশাসন অধিদপ্তর বলি বা এই ধরনের যত নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আছে, তাদের একটি প্রবণতা এই বিগত 15 বছরে আমরা দেখেছি যে কোথায় গেলে গণমাধ্যমে রিপোর্ট হবে, এই যে নড়াচড়া দেখা, জরিমানা করা, কিন্তু সমাধান কিন্তু আসলে এই 80% যারা আসলে আমরা যেই জায়গাতে খুচরা পর্যায়ে যেখানে আসলে যাই, সমাধান কিন্তু এই জায়গায় না। কিন্তু আমরা যে আসলে এই কর্পোরেট যারা নিয়ন্ত্রণ করছে, মানে কর্পোরেটভাবে যারা নিয়ন্ত্রণ করছে, তাদেরকে যে আমরা হাত দিতে পারি না। এখন এই আগের সময় যদি আমরা বলি তাহলে হাত দিতে পারি না, সেখানে একটা যোগ সাজস হয়তো সরকারের সঙ্গে আসলে ছিল, কিন্তু এখন আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এই ধরনের সমঝোতা আসলে নেই। এখন আসলে আমরা কেন পারছি না? আচ্ছা, আমরা লক্ষ্য করছি যে ডিম
দ্বিতীয় চালান এসছে এই সরকারের আমলে, অল্প যদিও 2,31,000 পিস ডিম দুবার এসছে। এগুলো কিন্তু আগের সরকারের অনুমোদিত, এই সরকার অনুমোদন দেয়নি। তো এটার আমদানি খুবই কম, এর ইম্প্যাক্ট বাজারে পড়ছে না এবং পড়বেও না, পড়ার কথাও না, কারণ আমাদের ডিমান্ড তো অনেক বেশি, 4 কোটি পিস বোধহয়, তাই না? তো সেটা হয়তো একবারে 1 কোটি আনলে সেই অনুযায়ী আমাদের উৎপাদনও তো বেশি। হ্যাঁ, আমাদের হ্যাঁ, 50 আমাদের লাখ বেশি। উৎপাদন বলা হচ্ছে 50 লাখ থেকে 1 কোটি পিস বেশি বলা হচ্ছে। এই তথ্যগুলো নিয়ে আমার অবশ্য সংশয় আছে, জি, কারণ এই তথ্যগুলো বিগত সরকারের আমলের তথ্য, আচ্ছা, যখন তথ্য ম্যানিপুলেট করা হতো, এবং এগুলো এখন ধরা পড়ছে, তাই না? ওই যে অর্থনীতি বিষয়ে যারা শ্বেতপত্র প্রণয়ন করছে তারা কিন্তু খোলাখুলি বলেছেন যে সরকারি কর্মকর্তারা বাধ্য হতেন মানে তথ্য জালিয়াতি করতে, উন্নয়ন দেখানোর জন্য। সুতরাং এটাও প্রশ্নটা রেখেই কিন্তু আলোচনাটা করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই যে মনিটরিং নিয়ে যে কথাটা হচ্ছে, মানে পাইকারি পর্যায়ে বা খুচরা পর্যায়ে, এবং সেটাও কিন্তু বৈষম্যমূলক, 2-3 জনকে ধরছে, অন্যদের ধরছে না, সবাই কিন্তু করছে, বেশি দামে বিক্রিটা সবাই করছে। আচ্ছা, এই খাতে স্বচ্ছতার একটা অভাব আছে, যে পাকা রসিদ এটা কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না, যে কে কত দামে কিনছে, কে কত দামে বিক্রি করছে ইত্যাদি কারো কাছেই নাই, এবং এই প্র্যাকটিসটা নাই। এটা ইলিশের বাজারেও দেখা যায়। না, এটা একটু ইন্টারাপ্ট করে ভাই আবার কন্টিনিউ করেন। এটা কিন্তু হচ্ছে পাকা রসিদটা কিন্তু গত কয়েক মাস ধরে এটা বন্ধ হয়ে গেছে এসএমএস এর মাধ্যমে। আপনারা হয়তো দেখেছেন যে সমস্ত কিছু এসএমএস এর মাধ্যমে, সকালবেলা একটা এসএমএস, ডিমের বাজারও এসএমএস এর মাধ্যমে দিয়ে দিল, নিয়ন্ত্রণ করা। জি, তো এই ব্যাপারটা আছে। আর আপনি যেটা বললেন যে কর্পোরেট হাউসগুলোর কিন্তু কন্ট্রিবিউশন আছে এই খাতে। এই খাতটা যে এই পর্যন্ত এসছে, যেমন মুরগির বাচ্চা উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা ফিড উৎপাদনে কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, তাই না? তো তাদের কন্ট্রিবিউশন আছে, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে সিন্ডিকেট বাজির অভিযোগ। তো সিন্ডিকেট হতে পারে তখনই যদি উৎপাদক কম হয়, এটা অলিগোপলি মার্কেটও হয়, বলে যে তারা যোগসাজশ করে দামটা নির্ধারণ করলো, সেই অভিযোগটা আছে, দীর্ঘদিন ধরে আছে। এটা কিন্তু কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না। এটা যদি থেকে থাকে এটা ভাঙাও দরকার, ভাঙার চেষ্টাও কিন্তু হচ্ছে না। আমরা একজন মানে গণমুখী উপদেষ্টা পেয়েছি এই খাতে, ফরিদা আক্তার। উনি তো ডিম আমদানিরও বিরুদ্ধে, যদিও আমদানি কিন্তু হচ্ছে কিছু কিছু, উনি ইলিশ রপ্তানিরও বিরুদ্ধে ছিলেন, তাই না? উনি একা পারছেন না, কারণ আসলে সরকারের উচ্চ পর্যায় থেকে রাজনৈতিক বিবেচনা অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো সেটা একটা বিষয়, কিন্তু আমার মনে হয় যে এখানে সংস্কারের যে দাবি এসছে, এই খাতেও কিন্তু সংস্কার প্রয়োজন, এবং এই যে মনিটরিংয়ের সংস্কার, তারপর হচ্ছে ফিডের দামটা আসলে কত হওয়া উচিত। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন কিছু ইনভেস্টিগেশন করেছিল এবং তারাও কিন্তু বলেছিল যে এখানে কোনো সঙ্গতি নাই, অর্থাৎ যে দামে আনা হচ্ছে উপকরণ তার সঙ্গে এর দাম নির্ধারণে কোনো নেই। তারপরে হচ্ছে এখানে বাচ্চার দাম, মুরগির বাচ্চার দাম কেন পাকিস্তানের চেয়েও বেশি হবে, অনেক বেশি। আমরা পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে গেছে এসব বলে আত্মপ্রসাদ পাই, কিন্তু এক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে কিন্তু অনেক পিছিয়ে। পাকিস্তান থেকে, ভারত থেকে, চায়না থেকে ডিমে, বাচ্চা এবং ফিডে সবখানে কিন্তু আমাদের খরচ বেশি। তো খরচটা কত % বেশি হতে পারে, আমাদের নানা কারণ থাকতে পারে। ডলারের প্রাইস আমরা স্টেবল রাখতে পারিনি, আমাদের বিদ্যুতের খরচ বেশি, এগুলো থাকতে পারে। আমাদের এখানে হয়তো ট্যাক্স রেজিমের একটা ব্যাপার আছে, হতে পারে, কিন্তু সেটা ট্যাক্স ফ্রি। এটা ইনফ্যাক্ট হচ্ছে যে ফিডের উপকরণগুলো ফ্রি করে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু এই ফিডের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক কমেছে, অর্ধেক হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, তার প্রতিফলন কিন্তু আমাদের লোকাল মার্কেটে নাই। তেলের সময় এমন দেখেছি আমরা, অন্যান্য ক্ষেত্রে কিন্তু তাই দেখি। হ্যাঁ, তো এটা কি শুধু ডলারের কারণে হয়? হলে কতখানি হতে পারে, এগুলোর আসলে সঠিক হিসাবায়ন নাই আমাদের। এই জায়গাগুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। ডক্টর কাশফে আহমেদ, আপনার কাছে জানবো যে এই যে দাম বেঁধে দেওয়ার যে সংস্কৃতি আমরা বহু বছর থেকে আসলে দেখছি, এটি আসলে আমাদেরকে কতটুকু সুফল আসলে দেয়, বা এখান থেকেও আসলে আমাদের বের হওয়ার প্রয়োজন আছে কিনা? আচ্ছা, আমরা ওই যে বিগত সরকারের সময় কিন্তু দেখেছি দাম বেঁধে দেওয়া হয়েছে, এবং বিভিন্ন বাজারে, কারণ বাজারে, বিভিন্ন বাজারে আমি দেখলাম যে দামের লিস্টও ঝোলানো আছে, এই দাম। কিন্তু এই সরকারেও, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেও দাম বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু কোথাও কি দাম, এই বেঁধে দেওয়া দাম কেউ মানছে? কোনো পণ্যের ক্ষেত্রেই মানছে না, সেটা ডিম মুরগি বলে না, কোনো পণ্যই মানছে না। এটা আসলে
কখনো এই দাম বেঁধে দেওয়ার মাধ্যমে এই সমাধান আসবে না। সমাধান আমাদের খুঁজতে হবে একদম গোড়ার থেকে, যাতে করে এই যে মাঝখানের যে কারণগুলোর জন্য দামগুলো বেড়ে যাচ্ছে বা একটা মানে কি বলবো মিথ্যা একটা কারণ খুঁজে, আমরা কিন্তু গত সরকারের সময় দেখেছি হঠাৎ করে মরিচের দাম 500 টাকা, এক একটা পণ্য নিয়ে হঠাৎ করে বাজার হাইপ তৈরি করা হয়েছিল, হ্যাঁ 1000 টাকা হয়েছিল, একবার মরিচ, একবার হচ্ছে বেগুন, মানে এরকম একটা জিনিস নিয়ে। তো এটাও সেরকমই, এই যে ডিমের দাম যেটা বলছি বা আমরা এখন মুরগির বাচ্চা যেটা বলছি, এটাও এখন ওই সাময়িকভাবে যেটা আপনি আপনার মানে শুরুতেই বললেন যে 7 দিনে বা 10 দিনে একটা বড় অঙ্কের টাকা সিন্ডিকেট যারা করে তারা তুলে নিল, বা মুনাফা যারা করে বড় বড় কর্পোরেটগুলো তুলে নিল, এইগুলোতে দাম বেঁধে দিয়ে বা দাম লিখে দিয়ে আসলে কখনো এটা সমাধান করা যাবে না। এখানে আমাদের একদম গোড়া থেকে দেখতে হবে যে কারা এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করছে, ওই নিয়ন্ত্রকগুলোকে আমাদের ধরে, সে যত বড়ই হোক না কেন, যেমন গত সরকারের সময় আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রী আমলারা, আমরা বলেছি যে বড় বড় বিজনেসম্যানরা, বড় বড় কর্পোরেট যারা ছিলেন তারা বিভিন্ন সরকারি উচ্চ পদে ছিলেন, তাদের কারণে এই সিন্ডিকেটটা হয়েছিল। এখন তো সেটা নেই। এখন আমাদের একটা সময় যখন আমরা আসলে খুঁজে বের করব যে কেন এই অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, কেন এই দামের উঠানামা, তো সেটাকেই আসলে সংস্কার করা সবচেয়ে বড় দরকার। দাম বেঁধে দিয়ে কখনো এটা সংস্কার হবে না। ধন্যবাদ। সুমন হাওলাদার, আপনার কাছে জানবো যে আপনি শুরুতেই কিন্তু সমস্যাগুলো চিহ্নিত করেছেন আসলে কেন হচ্ছে না, এবং এগুলো বন্ধের জন্য আপনি এক ধরনের চেষ্টাও করেছেন, কর্পোরেট হাউস বলি বা যেভাবে আপনি ব্যাখ্যা করেন না কেন, এগুলো করতে গিয়ে আসলে আপনারা কতটা বেকায়দায় পড়েছেন, বা সরকার কি আসলে ওই জায়গায় যায় কিনা যে পরামর্শগুলো আপনারা দেন? জি, আসলে আমরা একদিকে পরামর্শ দিচ্ছি, সমস্যাগুলো চিহ্নিত করে দিচ্ছি, এবং বড় বড় অঙ্কের টাকা সিন্ডিকেট হচ্ছে এটা তথ্য প্রমাণ সহকারে দিচ্ছি। সরকার ইনভেস্টিগেশন করছে, তাদের বিরুদ্ধে মামলা করছে, এবং তারপর জরিমানাও করছে, কিন্তু তাতে নমনীয়তা নেই। উল্টো আমার বিরুদ্ধে বিভিন্নভাবে মামলা হামলা, প্রাণনাশের হুমকি আছে। এবং আমরা যেটা বলতে চাই যে আসলে সত্যের পক্ষে কথা বললে শত্রু হয়ে যাওয়া লাগে। আসলে আমরা যৌক্তিক কথা বলছি যে আমাদের ছোট ছোট উদ্যোক্তা যারা আছে এদেরকে প্রফিটেবল করে তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য সহযোগিতা করা লাগবে, এবং যাতে ভোক্তারাও ন্যায্য মূল্যে খেতে পারে, উৎপাদকে যাতে ন্যায্য মূল্য পেতে পারে। কিন্তু এখানে কি হয়, আজকে আমি মুরগি পালন করতেছি, আমি কত টাকায় বিক্রি করব এই জিনিসটা আমি জানতেছি না, আমি লস করব না লাভ করব, তবে লসের পরিমাণটাই বেশি। এর কারণ হচ্ছে 20% দিয়ে সে উৎপাদন করে, 20% হলেও তার 2 লাখ 5 লাখ এরকম, এবং তার 1 কেজি মুরগির উৎপাদন খরচ হচ্ছে 130 টাকা, এবং তার ডিমের উৎপাদন খরচ হচ্ছে 8 টাকা 40 পয়সা। কিন্তু দামটা যে বেঁধে দিল, সুযোগটা করে দিল কাকে? তাকে সুযোগটা করে দিল সিন্ডিকেটটা করার জন্য। কিন্তু আমরা যদি এই সরকারের দামটাকে বাস্তবায়ন করি, আমার দামটা ঠিক করে দিল উৎপাদক পর্যায়ে 170 টাকা, এবং এই 70 টাকা বাস্তবায়ন করলে আমার এই মুরগিটা বাজারে আসবে 200 থেকে 210 টাকায়, মানে ব্রয়লার মুরগি যেটা। কিন্তু তারা কি করছেন, তারা বাজার মেকানিজম না জেনেই কিন্তু বাজারটা নির্ধারণ করছেন। এখান থেকে যৌক্তিক পর্যায়ে দাম নির্ধারণ করতে হবে, আগে বাজার জানতে হবে, সাপ্লাই চেনটা জানতে হবে, এটা না জেনে করলে সমাধান না। তবে আমি মনে করি যে ফিড এবং মুরগির বাচ্চা থেকে অনেক বড় আর্টিফিশিয়ালিভাবে উৎপাদন খরচকে বাড়িয়ে রাখা হয়েছে। এখানে যদি সরকার কাজ করে এবং আমরা সাথে থাকব, এবং আমরা চাই আমরা ছোট ছোট উদ্যোক্তা জীবিকার জন্য আমরা উৎপাদন করি, আমরা ডিম মুরগি পালন করি, অনেক কষ্ট হয়, অনেক রিস্কও আছে আমাদের, মুরগি মারা যেতে পারে, বিভিন্ন অসুস্থ হতে পারে, কিন্তু এত রিস্ক নেওয়ার পরেও আমরা লাভবান হতে পারি না। আর বড় বড় কর্পোরেট গ্রুপ যারা, তারা কিন্তু শুধু লাভবান না, তারা একটা ফ্যাক্টরি থেকে আরেকটা ফ্যাক্টরি করতেছেন, আর আমি প্রান্তিক খামারি উৎপাদন থেকে ঝরে যাচ্ছে, যেখানে 1,60,000 খামার থেকে 1 লক্ষ বন্ধ হয়ে গেছে, মাত্র 60,000 খামার আছে। সরকারের এখনই নজর দিতে হবে, কি করা প্রয়োজন, আমাদেরকে সহযোগিতা করার প্রয়োজন। হাসান মামুন, আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই বিষয়ে তো আসলে অনেকগুলো মিনিস্ট্রি আসলে সংযুক্ত, আমরা একটু শুনছি যে এরকম একটি বোর্ড গঠনেরও চেষ্টা চলছে, কিন্তু মানুষের প্রত্যাশার জায়গায় যেমন দ্রব্যমূল্যের বিষয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেক্ষেত্রে এখানে কি আসলে একটি কমিশন গঠনেরও আসলে প্রয়োজনীয়তা আছে কিনা, আপনি কি মনে করেন? হ্যাঁ, আমার মনে হয় যে শুধুমাত্র ডিম মুরগির জন্য না, আসলে অনেকগুলো পণ্য তো আসলে আছে, মানুষ প্রতিদিনই কিনছে, এমন না যে শুধু ডিমের দাম বেড়েছে, আপনি যে চাল ডাল তরি তরকারি গোশত সবই আসলে দাম বেড়েছে। না, একটা তো আছে আমাদের ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আছে, এরা মানে দাম মনিটর করা এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা, এমনকি বিচারিক
উদ্যোগ নেওয়া এই ক্ষমতা তাদের আছে। তাদের ভূমিকা খুব একটা দেখা যেত না, কিন্তু বিগত সরকারের আমলে শেষ দিকে তাদেরকে একটু তৎপর হতে দেখা গেছে। এবং তারা, আমি বলছিলাম যে তারা কিন্তু কিছু ইনভেস্টিগেট করেছে যে মানে প্রাইসের জায়গাটায়, অর্থাৎ মানে ফিডের যে প্রাইস যেটা এখানে হচ্ছে এটা জাস্টিফাইড কিনা, এই জিনিসগুলো তারা ইনভেস্টিগেট করে মিডিয়াকে কিন্তু বলেছে যে এগুলো জাস্টিফাইড না, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে এখানে সঙ্গতি নাই, এবং এই জন্য ডিমের দাম বাড়ছে এবং মাংসের দামও বাড়ছে। আমরা কিন্তু লক্ষ্য করব যে যে গোমাংসের প্রশ্নটা এখানে আসতে পারে, যে গোমাংসের দাম কেন কমছে না, সেখানেও কিন্তু এই যে ফিডের ব্যাপার, মাছের ব্যাপারও আছে, তাই না? এবং এটা একটা বিরাট খাত, এবং এর সঙ্গে কিন্তু আমাদের মানে প্রাণীজ প্রোটিন পাওয়ার যে মানে ব্যাপার এটা জড়িত, আমাদের জাতীয় পুষ্টি পরিস্থিতিও কিন্তু এর সাথে সরাসরি সম্পর্কিত বটে। এবং আমি তো একটু অবাক হই যে আমাদের 4 কোটি মাত্র 4 কোটি পিস হচ্ছে ডিমের চাহিদা, অর্থাৎ 16 কোটিও যদি মানুষ দেশে থাকে, 1 কোটি হয়তো দেশের বাইরে, তাই না? মানে 4 ভাগের 1 ভাগ মানুষ প্রতিদিন একটা করে ডিম খায়, এটা কিন্তু কোনো স্বাভাবিক পরিস্থিতি না, তাই না? কারো দুটা ডিম খাওয়া উচিত, বিশেষ করে শ্রমজীবী মানুষের যারা খেটে উপার্জন করে। হয়তো এর মধ্যে একটি গ্রুপ খাচ্ছে, তার মানে হচ্ছে যে 4 কোটি মানুষের যে খাচ্ছে ব্যাপারটা আসলে এমন নয়। তো একটা মাঝে সানেমের একটা জরিপ হয়েছিল, আমি দেখলাম যে সেখানে দেখা যাচ্ছে যে এই যে মাংসের দাম, গোমাংসের দাম, ডিমের দাম, ইভেন মুরগির মাংসের দাম, মাছের দাম এই যে বৃদ্ধির কারণে 80% বেশি নিম্ন আয়ের পরিবার, 70% বেশি নিম্ন আয়ের পরিবার ডিম খাওয়া বন্ধ করে দিচ্ছে, মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছে, তাই না? প্রাণীজ প্রোটিন পাচ্ছে না, প্রাণীজ প্রোটিন পাচ্ছে না। এটা কিন্তু একটা ডিজাস্টার হচ্ছে দেশে, তাই না? এটা আমরা দেখতে পাবো আগামী 1 দশক পরে, এটার একটা বিরাট এফেক্ট দেখতে পাবো। এমনিও তো যে কোনো রোগে যে ডাবল হয়ে যাচ্ছে, এখানে তো এই পুষ্টি কমে যাওয়ার কারণও কিন্তু এখানে একটা ফ্যাক্টর। তো এই ব্যাপারগুলো ঘটছে, এবং স্বাস্থ্য খাতে আমাদের বিনিয়োগ কম, আমাদের শিক্ষা ব্যয় বাড়ছে, ওষুধের দাম সম্পর্কিত। এখানে কিন্তু একটা বিষয় আসেনি, সেটা হচ্ছে যে ওষুধ, এই যে এই খাতে ওষুধের একটা প্রাপ্যতার ব্যাপারও আছে। হ্যাঁ, ফিড, তারপরে হচ্ছে বাচ্চা এবং ওষুধ, তারপরে বিদ্যুতের দাম এবং পরিচর্যার খরচ, শ্রম খরচ, এই ব্যাপারগুলো আছে। ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে, ট্রান্সপোর্টেশন এবং স্মার্ট ট্রান্সপোর্টেশন নাই। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশনের চাঁদাবাজির প্রশ্ন আছে, ট্রান্সপোর্টেশন ডিজেলের দামের প্রশ্ন আছে। অর্থাৎ এখানে আন্তর্জাতিক বাজারও কিন্তু ঢুকে যাচ্ছে এই খাতে, তাই না? সেজন্য এই খাতটা ভালোভাবে দেখভাল করার প্রয়োজন আছে। আমি যেটা বলছিলাম যে পুষ্টি পরিস্থিতি সঙ্গে সম্পর্কিত, যেহেতু এটা একেবারে গরুর খামার থেকে শুরু করে মাছের খামার পর্যন্ত, মাঝখানে মুরগির খামার, এবং মুরগি ডিম নিয়ে আমরা কিন্তু স্বস্তিতে ছিলাম বেশ কিছুদিন, দীর্ঘদিন, এবং এর জন্য হয়তো খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা আমি বলবো। খামারিরা লাভ করতে পারেননি, তাই না? তারা হয়তো একটা মানে যেটাকে বলে সাবসিস্টেন্স ইকোনমিতে ছিলেন, কোনো রকমে খেয়ে বেঁচে থাকা, এটাও কোনো কাজের কথা না। এবং বড় বড় ফার্মগুলো গ্রো করেছে এর মধ্যে, তাদের বিরুদ্ধে উঠেছে আবার সিন্ডিকেট বাজের অভিযোগ, মানে ফিড মিলের ক্ষেত্রে, মুরগির বাচ্চার ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ করছে, এবং তারা কিন্তু ডিমে ক্ষতিগ্রস্ত হলেও তারা অন্যান্য খাতে লাভ করে কিন্তু সেটা পুষিয়ে নিতে পারে, যেটা ক্ষুদে খামারির পক্ষে কিন্তু সম্ভব না, তাই না? এই কম্পোজিট টেক্সটাইলের মতো ওদের কারখানাগুলো, তারা এটা করছে। তো ফলে আমার মনে হয় যে আপনি যে কমিশনের কথা বলছেন, আগে এটা একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত, যেমন ইলিশের একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত, যে ইলিশের অবস্থাটা কেন এরকম দীর্ঘদিন ধরে, গোমাংসের অবস্থাটা কেন এরকম, এর দাম কেন ডাবল হয়ে গেল এই 1 দশকের মধ্যে, তাই না? এবং মুরগির মাংসও কিন্তু সেদিকে যাচ্ছে, 200 টাকার বেশি বেড়েছে। এতে খামারিরা লাভবান হচ্ছে না, ছোট খামারিরা, কারণ তাদের উৎপাদন খরচও বাড়ছে। হ্যাঁ, তার লাভবান হচ্ছে তারা যারা কস্ট অফ প্রোডাকশনটা কমিয়ে রাখতে পারছে। ওই যে সুমন ভাই বলছিলেন যে তাদের মানে গড় খরচ, আমরা জানি ইকোনমিক্সে যে গড় খরচটা তাদের কমে যায়, যেহেতু তাদের মডার্ন ব্যবস্থাপনা আছে, তাদের বৃহদায়তন উৎপাদনের সুযোগ আছে, তারা কিন্তু পুষিয়ে নিতে পারে। কিন্তু ছোট খামারিরা পারছে না, এবং তারা বাজার থেকে হারিয়ে যাচ্ছে, এবং এটা কর্মসংস্থানে একটা ডিজাস্টার তৈরি করছে, এবং আত্মকর্মসংস্থানেও কিন্তু অনেকে গিয়েছিল, তাই না? তারা এখন কিভাবে আছে, এগুলো দেখার বিষয়। এবং এর সঙ্গে আমাদের দারিদ্র পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কিন্তু সম্পর্ক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি অর্থাৎ শেষ বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ।
ডক্টর কাশফি আহমেদ, আমরা আলোচনার এই পর্যায়ে এসে বুঝলাম যে আসলে সব গন্ডগোল আসলে পোলট্রি ফিডে, এবং এই ফিডের দাম বাড়ার কারণে বা ফিড নিয়ে এক ধরনের কারসাজি থাকার কারণে আসলে মুরগির ডিম এবং মুরগির দাম আসলে বেড়ে যাচ্ছে। মানে এই জায়গায় আসলে আপনার বক্তব্য কি? মানে আমাদের নিয়ন্ত্রণ আসলে কোন জায়গায় করা উচিত? শুধু ফিড না, আমাদের অনেকগুলো জায়গাতে নিয়ন্ত্রণ করা দরকার। তবে ফিডের ব্যাপারে সুমন ভাই এটা ভালো বলতে পারবেন, যে বিষয়টা বলা হয় যে আমাদের পোলট্রি ফিড আমদানিতে অনেক খরচ হয়, এই তথ্যটি আসলে সম্পূর্ণভাবে মিথ্যা। কারণ আমাদের দেশে প্রায় 75 থেকে 80% পোলট্রি ফিড দেশীয় উপাদান থেকেই পাওয়া যায়। এখন আপনি দেখবেন চরাঞ্চলে, আমাদের চরাঞ্চলগুলোতে এবং উত্তরবঙ্গতে কিন্তু মানে ভুট্টার চাষাবাদ, আমি মানে গত কয়েক মাস আগেও গিয়েছিলাম উত্তরবঙ্গে, দেখলাম যে শুধু ভুট্টা ক্ষেত, মানে অনেকে ধান ক্ষেত বিভিন্ন জায়গা মানে জমিতে শুধু ভুট্টা করছে, কারণ গম কমে গিয়ে ভুট্টা করছে, কারণ হচ্ছে ভুট্টায় প্রচুর লাভ। এই ভুট্টাগুলো সবই হচ্ছে মূলত পোলট্রি ফিডের জন্য। কাজেই আমাদের 75 থেকে 80% পোলট্রি ফিড দেশেই পাচ্ছি আমরা। কাজেই ওই যে আমদানি খরচ পোলট্রি ফিডে বলে যেই দামটা যোগ করা হচ্ছে এখানে, এটা আসলে যৌক্তিক। তার মানে তো এই যে বন্যা বলে যে এক ধরনের কথা বলা হচ্ছে, আমদানি কম করা হচ্ছে বলে যে কথা হচ্ছে, পোলট্রি ফিড, এই বিষয়গুলো আসলে আরো বন্যা তো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা বলেন, ভূমিকম্প বলেন, এই মানে এইগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, সীমিত সময়ের জন্য এত প্রভাব হওয়ার কথা না। তথ্যগত অস্বচ্ছতা আছে আমাদের প্রচুর, এবং অনেকেই সুযোগ খোঁজে। হ্যাঁ, যে কোনটা বলে আমি আসলে কোনটা বলে আমরা মানে এটা ধরেন যে যেমন পোলট্রি ফিডেরটা আমরা যারা এটা নিয়ে কাজ করি তারা আমরা জানি যে এই বিষয়টাতে পুরোই মিথ্যাচার, যে আমদানিতে খরচ বেশি। আসলে তা না, 80% পোলট্রি ফিড আমাদের দেশেই হচ্ছে। তাহলে এখানে একটা বড় মিথ্যাচার। তারপর যেই এই দামগুলো, যেই দামগুলো আসলে ভোক্তা যে দামে কিনছে, এই দাম আসলে যৌক্তিক না, এখানে একটা মিথ্যাচার। যারা ছোট খামারি তাদের কাছ থেকে বেশি দামে কেনা হচ্ছে, তাদেরকে একটা জিম্মি করে ফেলা হচ্ছে, এখানে একটা মিথ্যাচার। কাজেই এই যে খামারিদের যে বন্ধ হয়ে গেছে, মানে 1 লক্ষর কথা বললেন, এখানে যে মানুষের কর্মসংস্থানের ইস্যু, মানে এদেরকে বাঁচাতে আসলে কি করা যেতে পারে? এবং দেখেন তারা কিন্তু সবাই কিন্তু উদ্যোক্তা ছিল, হ্যাঁ, তারা কিন্তু সবাই একটা স্বপ্ন নিয়ে এক একটা খামার করেছিল। কিন্তু এই সিন্ডিকেটের এবং এই কর্পোরেট হাউসগুলোর এই যে একটা জালের মধ্যে পড়ে তাদের এগুলো বন্ধ হয়ে গেছে। এখন তারা হয়তো বিভিন্ন সেক্টরে চলে গেছে, হয়তো পোলট্রিতে তারা নাই। কিন্তু যদি আমরা ওই পোলট্রি আমাদের এই উদ্যোগগুলোকে আবার ফিরিয়ে আনতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কর্পোরেটদের পাশাপাশি এই যে ক্ষুদ্র খামারি যারা, তাদের সাথে কথা বলতে হবে। আমাদের এখন যারা উপদেষ্টা আছেন কিংবা এখন যারা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন, যারা সংস্কারের কথা বলছেন, এই যে বাজার সংস্কার বা পোলট্রি ক্ষেত্রে এই ডিম বলেন, মুরগির বাচ্চা বলেন, সবকিছু আপনারা শুধু সিন্ডিকেট ভাঙবেন অথবা কর্পোরেটের সাথে বসবেন অথবা উপরের লেভেলে বসবেন, সেটাতে হবে না। আপনার সেই প্রান্তিক খামারিকে এই বক্তব্যে আনতে হবে, তার ভয়েসটা জানতে হবে, তার কোথায় সমস্যা, সে কেন এখানে বাধাগ্রস্ত হচ্ছে। যে খবরটা সুমন ভাই জানেন, সেই খবরটা প্রান্তিক হিডেন পেইন, সেগুলো যদি আমরা না জানি তাহলে আসলে এই বিষয়গুলো কখনোই সমাধান হবে না। আমি একটু খুব ইনফর্মাল একটা প্রশ্ন আসলে সুমন ভাই আপনাকে করতে চাই, যে আসলে এখন তো আসলে এই সংস্কারের প্রসঙ্গই সবার সামনে, মানুষ চাইলেই কিন্তু 1 নম্বর দরজায় যেতে পারে, আপনাদের আসলে যাদের কাছে যাওয়া প্রয়োজন, মানে সেখান পর্যন্ত যেতেও আসলে আপনাদের কোনো বাধা আছে কিনা, কেন বলতে পারছেন না, কেন আপনারা হয়তো রাস্তাতে দাঁড়িয়েও তো এই কথা আসলে বলতে পারেন? জি, আমরা আসলে জায়গা মতো যেতে পারি না। বিষয়টা হলো আমাদেরকে ডাকা হয় না এবং কোনো মিটিংয়েও রাখা হয় না প্রাণী সম্পদের বিশেষ করে। এবং আমরা সরকার পরিবর্তন হওয়ার পরে 2 বার আমরা সাক্ষাতের জন্য আবেদন করছি, একবার সরাসরি ভিতরেও গেছি সচিবালয়ের, কিন্তু দুঃখজনক যে আমরা দেখা করতে পারিনি। কিন্তু বড় কর্পোরেটদের সাথে 2টা মিটিং হয়ে গেছে। আর সংস্কার বলতে যেটা বলা হয়, আমি মনে করি যে এখন সংস্কার হওয়া দরকার এবং এখন কোনো রাজনৈতিক দলও নেই। আমি মনে করি যে এখন সংস্কার হওয়া দরকার, বিশেষ করে যারা নীতি নির্ধারক আছেন, প্রাণী সম্পদ অধিদপ্তর, মন্ত্রণালয় নয়, অধিদপ্তরে যারা আগে কর্মরত ছিলেন এবং তারা দুর্নীতি বা সেটা প্রমাণিত, কিন্তু তাদেরকে চিহ্নিত করে এখান থেকে সংস্কার করা উচিত। এবং কর্পোরেট গ্রুপ যারা তাদের সেবা যত্ন করে যাচ্ছেন, তাদেরকেও আমি মনে করি সংস্কার করা উচিত। এবং মানে এখানে কোনো তাকে সহযোগিতা তো অবশ্যই করতে হবে উদ্যোক্তা হিসাবে, কিন্তু অতিমাত্রায় সহযোগিতা যাতে না করি। যেমন তাদেরকে প্রতি বছর আমাদের ফিড কম দামে দেওয়ার জন্য 2021-22 দেওয়া হয়েছে 778 কোটি টাকা,
তাদেরকে সহযোগিতা করা হয়েছে। 2022-23 করা হয়েছে তাদেরকে 978 কোটি টাকা। কিন্তু কি হয়েছে, ফলে 2 বছরে ডিম মুরগির উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে গেছে। এবং আমরা কোনো কথা বললেই তাদের সুযোগ হয় বলতে সরকার তাদেরকে ডেকে কি করে, তাদেরকে সহযোগিতা করে যেন বাজারটা স্থির থাকে। এবং তাদেরকে শাস্তির আওতায় কেন নেয় না, আমি গোপন সূত্রে একটা জানতে পারছি যে তাদেরকে যদি শাস্তির আওতায় নেয়, যদি তারা উৎপাদন বন্ধ করে দেয়, সংকটটা বেড়ে যাবে। মূলত এই জায়গাটাই কিন্তু একটা প্রবলেম। অতএব 10 জন ব্যক্তি সিন্ডিকেট করতেছে, একজনকে ধরে জেলে ঢুকেন না, তাহলে তো 9 জন ঠিক হয়ে যাবে। কিন্তু যখন আপনারা ভাবেন যে ওনারা উৎপাদন বন্ধ করে দিবে, তখন কিন্তু উনি আরও বেশি করে সিন্ডিকেটটা করবে। এবং আমি মনে করি যে যদি ডিম এবং মুরগির বাজারে স্বস্তি রাখতে হয়, আমাদের প্রান্তিক পর্যায়ের উৎপাদনকে ধরে রাখতে হবে। কারণ কর্পোরেট গ্রুপগুলো 20% সময় হয়তো আমাদেরকে আমদানিও করা লাগতে পারে, আরেকটা হলো এরা সিন্ডিকেট করতে পারবে, দাম বাড়াতে পারবে। সুমন ভাই যে কথাটা বললেন, এই কথাটা কিন্তু আমরা বাজারের চাহিদা মিটাতে পারবে না। বলছি তারা কিন্তু বাজারের চাহিদা মিটাতে পারবে না। বাজারের চাহিদা মিটাতে হলে আমাদেরকে লাগবে। অতএব আমাদেরকে সরকার সবার আগে প্রাধান্য দিতে হবে। প্রাণী সম্পদ আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। না আমাদেরকে নিয়ে কাজ করে কিনা সেটা আপনারা ডিম মুরগি নির্ধারণের নিচে দেখতে পাবেন কারা কারা যুক্ত আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 1.5 মিনিট সময় পাবো। হাসান মামুন, আপনার কাছে জানবো যে কথাগুলো আসলে উনি খুব খোলামেলাভাবেই বলছেন, মানে এই সমস্যা সমাধান করার জন্য আসলে আমাদের মানে কোন পথ আসলে খোলা আছে এখনো আমাদের হাতে? হ্যাঁ, সরকারকে তো অর্থনীতি সংস্কারে মনোনিবেশ করতে হবে, মানে অন্যান্য ক্ষেত্রে বাদে আর কি। যেমন বাংলাদেশ ব্যাংক সংস্কারের প্রসঙ্গ এসছে, বিবিএস সংস্কারের প্রসঙ্গ এসছে ইত্যাদি। তো এই জায়গায় আমাদের যেসব ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি বলা হচ্ছে, চাল সহ, মানে ইভেন দুধের প্রসঙ্গটা কিন্তু আসেনি, মাছ, তাই না? আমরা মানে তালিকায় 10-এর মধ্যে আছি, 5-এর মধ্যে আছি। এই যে আমাদের প্রচার বা এই যে আমাদের আত্মতুষ্টি, এর সঙ্গে দামটাকে সমন্বিত করতে হবে এবং উৎপাদকদের স্বার্থটাকে সমন্বিত করতে হবে। আর উৎপাদন খরচ কমিয়ে কিন্তু আমাদের এই মূল্যস্ফীতি মোকাবেলা করতে হবে। আমরা কোনোভাবেই মানে আয় খুব বাড়াতে পারবো না দ্রুত, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতির চেয়ে আমাদের কিন্তু মজুরি বৃদ্ধির হারটা বরাবরই কম এবং এটা দ্রুত বাড়বে না। আমরা গার্মেন্টসে দেখতে পাচ্ছি যে গার্মেন্টসেও কিন্তু পেইন আছে, তাই না? তো এই অবস্থায় আমাদের মানে খরচ কিভাবে কমিয়ে রাখা যায়, চাঁদাবাজি নিয়ন্ত্রণ সহ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি করে চলা যে সংস্কৃতি, এটা চালু সহ এবং কর্পোরেট হাউসগুলোকে নিয়ন্ত্রণ করা সহ এবং মুনাফার যে মার্জিন, হাতবদল, এগুলো কমিয়ে রাখা, অনেকগুলো কাজ করার আছে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে সিরিয়াসলি কাজ করার অবকাশ আছে, নাহলে কিন্তু আমাদের বিপুল সংখ্যক মানুষ এই যে মানে প্রাণীজ প্রোটিনের যে এক্সেস, তার প্রবেশাধিকার, এটা থেকে কিন্তু সরে যাবে এবং এটা একটা ডিজাস্টার্স হবে জাতীয় পর্যায়ে। 50 লক্ষ কর্মসংস্থান আছে। তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি একদম শুরুতেই বলেছিলাম যে মানুষের প্রত্যাশার জায়গায় অন্তর্বর্তী সরকারের কাছে যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে সেগুলোর দাম কমা, এবং এগুলো সমাধান কিন্তু আমাদের হাতে আছে। আমরা যদি একটু বাড়িয়ে বা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, সরকার কিন্তু বুঝবেন যে আসলে সমস্যা সমাধানের জায়গাগুলো আসলে কোথায়। আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আমাদের এখানে যে পরামর্শগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল সেগুলো সরকার আমলে নেবে এবং পরিস্থিতির পরিবর্তন হবে। এই ছিল আজকের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।